নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আচ্ছা, আপনারা কখনো ঘুরতে গিয়ে ভূতের পাল্লায় পড়েছেন? আশা করি পড়েননি, কিন্তু পড়লে কীরকম হতো বলুন তো? সেরকমই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প নিয়ে আজকে আপনারা শুনবেন কর্ণশীলের লেখা চিত্তরঞ্জনের দাঁতনির থানে। চিত্তরঞ্জন জায়গাটা একেবারে বাংলা ঝাড়খণ্ডের সীমান্তে হলেও সেখানে কিন্তু গ্রাম বাংলার আঁচ এখনও পাওয়া যায়। আজকের গল্পেও আপনাদের জন্য রয়েছে গ্রাম বাংলা ভাইবস। এবং ভেরি বিগ শাউট আউট টু পারমিতাদি। পারমিতাদি চিত্তরঞ্জনে থাকেন। আশা করি দিদিরও খুব গল্পটা ভালো লাগবে। আজকের গল্পে মায়ের চরিত্রে মধুপর্ণা, বাবা ও জলধর দাদুর ভূমিকায় সৌরভধ্বনি সাহা, হোটেলিয়ার কর্ণ ও বাচ্চা ছেলের ভূমিকায় প্রত্যয়, আর ছেদিয়া এবং পূজারীর ভূমিকায় রয়েছি আমি, সুমিতেন্দ্র। দেরি না করে শুরু করছি আজকের পর্ব। কিন্তু শুরু করার আগে এই ভিডিওটা অবশ্যই হাইপ করতে ভুলবেন না। খেলার মাঠে ভালো মতো চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে রেল বাজার পার করেছি সবে। গ্রীষ্মের কমলা আকাশ ছেয়ে ফেলল অকাল বৈশাখীর কালো মেঘ। এক ছুটে রেলওয়ে শেডের নিচে আশ্রয় নিলাম। ঝমঝম করে বৃষ্টি এলো। নৈরিত কাঁপিয়ে বাজ পড়তে লাগলো ঘন ঘন। টানা আধ ঘন্টা পরে যখন বৃষ্টি থামল, বেহারি বস্তির চিলতে রাস্তায় গোড়ালি ডোবা জল জমে গেছে। পশ্চিম দিগন্ত বেয়ে গাঢ় অন্ধকার চুঁইয়ে নামছে কলম বাগানের মাথায় মাথায় দৈত্যাকৃতি জোড়া সেগুনের পাতায়। কলম বাগানের দক্ষিণ পশ্চিম কোণে যে ফজলি গাছটা ছিল তার গোড়ার মাটি বেশ উঁচু ছিল, জলে ডোবেনি। সেখানে পৌঁছতেই ভিজে কাদা মাটিতে পিছলে আমি থপ করে পড়ে গেলাম পাশের জলে। মনটা খিঁচড়ে গেল। যত রাগ গিয়ে পড়ল বাবার উপরে। জোর করে থানার মাঠে খেলতে না পাঠালে তো এই বিপত্তিগুলো ঘটতো না। গড়গড় করে কি যেন একটা বলতে যাব মনে মনে, তার আগেই কানে এলো বাঁশির শব্দ। কলম বাগানের দিক থেকে বাঁশির শব্দটা ভেসে আসছে। খুব অস্বাভাবিক একটা সুর। মাটির কাছ থেকে নয়, মনে হলো যেন মাটির অনেক উপরে গাছপালার পাতার ভিতর থেকে বাঁশির সুরটা তরঙ্গ তুলে এঁকে বেঁকে অনেকটা বিষধর বায়বীয় সাপের মতো এগিয়ে আসছে। এই বাগানটার বেশ দুর্নাম আছে। যদিও এ যাবৎ অপ্রাকৃত কিছু চোখে পড়েনি, তবে একা একা এই পথে যাওয়া এই প্রথম। আগে যতবার যাতায়াত করেছি মা বা কাকা দাদারা সঙ্গে ছিল। কথাটা মনে পড়তেই সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে গেল। একাকিত্ব নিজেই এক বিরাট ভীতি। হঠাৎ থেমে যাওয়া বৃষ্টিটা একটা ইলশে কুঁড়ি রূপ নিয়ে আবার শুরু হলো। ঘন পাতার ছাউনি ভেদ করে জলের ছিটে ভিজে যেতে লাগলো সমস্ত দেহ। কোনো শব্দ নেই, অথচ বৃষ্টি পড়ছে অবিরত। বাঁশি বাজছে। এমন সময় কলম বাগানের অন্ধকার থেকে একটা লোক হঠাৎ জলের উপর দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি দাঁড়িয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সেই ঘষা ঘষা গলায় আমাকে বলল, মামা।
हमरा घर दिखाई दिबी हो। লোকটাকে চেনা চেনা লাগলেও নামটা মনে পড়ছে না। তার উপর এই অস্বস্তিকর অবস্থা, একটু রেগে গিয়েই বললাম, কে তুমি? তোমার ঘর কোথায় আমি কি করে বলবো? ओए मामा, दिखाबो कनिक, हम घर भूल गइल बा। ভারী বিপদ। অগত্যা আমি তার নাম জিজ্ঞাসা করলাম। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর যেন অনেক দূর থেকে কেটে কেটে বলল, ছেদিয়া। নামটা শোনা মাত্র আমার চোখের সামনে থেকে জোনাকিগুলো মুছে গেল এক মুহূর্তে। বৃষ্টির বেগ অপ্রত্যাশিতভাবে বেড়ে গেল আরও, কিন্তু সেই আগের মতোই নিস্তব্ধ জলধারা। বাঁশিটা থেমে গেছে। দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটলাম বাগানের পশ্চিম সীমান্তের দিকে। গাল থেকে কান পর্যন্ত একটা বিরাট কাটা দাগ ছিল তার। ছেদিয়া, গলাদরে ছেদিয়া। বছর দুয়েক আগেই বাঁশি কোমরে ওই ফজলি গাছের ডাল থেকে ঝুলে ফৌত হয়েছিল সে। এই গল্প আমাদের গ্রামের সবার জানা। সে আমাদের গোয়াল দেখাশোনার কাজ করত। মুখটিও তাই ভারী চেনা। বাংলা বিহার সীমান্তে বাড়ি ছিল তার। কত গল্প বলেছে তার দেশ গাঁয়ের। তার মৃত্যুর পর আমি কতদিন ঠিক মতো ঘুমোতে পারিনি। হাসি হাসি মুখে আমাকে মামা সম্বোধনে ডাকত সে। সেই গলাদরের ছেদিয়া আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে নিঝুম কাল বৈশাখীর সন্ধ্যায়। হঠাৎ ছুটে পালাতে গিয়ে পিছলে মাটিতে আরও একবার সজোরে আছাড় খেলাম। হাত পড়ল একটা ঠান্ডা সরীসৃপের ওপর। একটা ফোঁস করে শব্দ। সরসর করে জলের উপর দিয়ে কিছু একটা চলে গেল। আমি জলকাদা মেখে উঠে দাঁড়িয়ে আবার ছুটলাম। ছুটতে ছুটতে দেখলাম কখন যেন আবার সেই ফজলি গাছটার নিচেই ফিরে এসেছি। ছেদিয়া সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। এখন মুখে এক চিলতে হাসি। আবার বলল, मामा, घर ना दिखाई देवी हो। ছুটতে ছুটতে পাগুলো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে অদৃশ্য কাঁটায়। ফুসফুস ফেটে যাচ্ছে একটু বাতাসের জন্য। প্রতিবার ঘুরে ঘুরে লোকটার সামনে এসে দাঁড়াচ্ছি আমি, আর প্রতিবার একটু একটু করে চওড়া হচ্ছে ছেদিয়ার হাসিটা। আর পারবো না আমি, পা টলছে। এক্ষুনি হৃৎপিণ্ডটা ফেটে চৌচির হয়ে যাবে। চোখের সামনে অন্ধকারের চেয়েও গাঢ় অন্ধকার নেমে আসছে। অবসন্ন দেহটা আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এক জোড়া বলিষ্ঠ হাত আমাকে আঁকড়ে ধরল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শুনলাম বাঁশিটা থেমে গেছে, আর খুব চেনা একটা গলার স্বর বলে উঠছে, ओए मामा, ए मन करस केने? अरे ओ कन्नू, कितो बार पीछे डाकलम, सुनली ना? হতচেতন হয়ে যাবার আগে অনুভব করলাম দুটো বলিষ্ঠ হাত আমাকে বুকে জড়িয়ে নিয়ে ছুটে চলেছে। কোন দিকে নিয়ে যাচ্ছে সে আমাকে? বাড়ির পথে, নাকি আরো অনেক অনেক দূরে কোথাও? একটা আবছা ধোঁয়ার স্তরের ভিতর দিয়ে একটা বনভূমির অংশ আমার চোখের সামনে ভেসে উঠল। বনের ঠিক মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গায় একটা বিরাট কালো পাথরের উপর রাখা আছে অদ্ভুত দর্শন দুপাটি সাদা দাঁতের মতো দেখতে পাথরের তৈরি বস্তু। সে দাঁতের যা আকার, তা যে মুখের শোভাবর্ধন করতে পারবে
সে মুখ রূপকথার গল্পে পড়া রাক্ষসী রানী ছাড়া আর অন্য কারো হতে পারে না। আমার বুকের ভেতরটা থেকে একটা অদৃশ্য হাত যেন কিলবিলের সরীসৃপের মতো আমার গলার দিকে এগিয়ে যাচ্ছিল শ্বাসরোধ করে দেওয়ার জন্য। হঠাৎ একটা রক্তাক্ত মুখ আমার মুখের সামনে চলে এলো। ছেদিয়া! মুখের আদলে বোঝা যায় সে ছেদিয়া, কিন্তু বয়স অনেক কম। তার একদিকের গাল কান পর্যন্ত চিরে দিয়েছে কেউ, আর সে ওই বিরাট দাঁতের পাটির সামনে শুয়ে শুয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। গড়গড় করে তার গলা থেকে একটাই কথা বেরিয়ে আসছে, ओए मामा, हमका घर दिखाई देना कनेक। যতবার কথাটা সে বলছে ততবার রক্তের বুড়বুড়ি কাটছে তার মুখে। লাল টকটকে তরল ছিটকে পড়ছে করাল দাঁতের পাটির গায়ে। আমি আর সহ্য করতে পারলাম না, প্রাণপণে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে এক রাশ উজ্জ্বল আলো আমার চোখে এসে পড়ল। চোখ খুলে গেল আমার। পরদিন বেলা 10টায় জ্ঞান ফিরল নিজের বাড়িতে। গায়ে অসহ্য যন্ত্রণা। বাবা, কাকা, ঠাকুমা, মা, ঠাকুরদার বন্ধু জলধর দাদু মুখের ওপর ঝুঁকে পড়েছে। আমাকে চোখ খুলতে দেখেই ঠাকুমা হাউ হাউ করে কেঁদে উঠল। জলধর দাদু বলল, কে ডাকছিল ভাই? দিদিয়া না তার আগেরটা? অবসন্ন সুরে আমি বললাম, ছেদিয়া। ও, আর রাত বেরিয়েতে ওই দিক দিয়ে আইসো না। এই ধরো, এই তাবিজটা ডান হাইতে বান্ধো দাদু ভাই। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল হঠাৎ। জলধর দাদুকে জিজ্ঞাসা করলাম, ছেদিয়ার আগেরটা মানে সেটা কি? জানি না, সেদিয়া কই তো কে জানি অরে ডাকে। তাবিজ নিতে আইছিল, তা বানানোর আগেই তো টাইনা নিল। ওরটাই তোমারে দিলাম। এইটা হাতের টিকা খুলবা না কিন্তু। মেঘ ছিঁড়ে রোদ্দুর পড়েছে উঠোনে। কালচে হলুদ রোদে জাম গাছের চারাটা দাঁড়িয়ে আছে পূবের বেড়ার কাছে। এই এক উঠোন উজ্জ্বল বৈশাখী সকালেও আমি থরথর করে কেঁপে উঠলাম। মা ফতোয়া জারি করে দিল, সামনেই ডলির বিয়ে, এখন কিছুদিন মাঠে গিয়ে খেলাধুলা বন্ধ থাক, একেবারে ওখান থেকে ফিরে হবে। বাবা ফস করে বলে উঠল, ওই ভূতেদেরই ভূতে ধরে। মা তার দিকে কটমট করে তাকাতেই সে নাক চুলকোতে চুলকোতে ঘর থেকে বেরিয়ে গেল। আমার বুকটা আনন্দে দুরুদুরু করে উঠল এই পরিস্থিতিতেও। টলি দিদির বিয়ে, চিত্তরঞ্জন, ছোট মাসির বাড়ি। এই চিত্তরঞ্জন নিয়ে আমার মনে শত সহস্র স্বপ্নেরা চিরকাল বাসা বেঁধে এসেছে। খুব ছেলেবেলায় একবার সেখানে গিয়েছিলাম। কালো পিচের বিরাট বিরাট রাস্তা, দুপাশে শাল পলাশের বন, দিগন্তে মেঘের মতো টিলার রেখা। ছোট ছোট দৃশ্য মনের আয়নায় ঝলসে উঠেই মিলিয়ে যায়। আমার কল্পনার যত উড়ান ওই ছোট ছোট টিলা ঘেরা রেল স্টেশনই শেষ হয়। এমনই এক মালভূমির কোলে বছর শেষের শিমুল পলাশের দিনগুলোতে কোনো নির্জন রেলওয়ের কোয়ার্টারে থাকতে খুব মন চাইতো আমার। সেই ব্রিটিশদের তৈরি লাল রং করা দেওয়াল, বাতিল রেল লাইনে দাঁড়িয়ে থাকা অচল দু একটা বগির চাকা ঠেকে যাবে ঘাসে। খুব বেশি জংলা থাকলে চলবে না। সামনের বাগান কোথায় রাস্তায় শেষ হবে
আর রাস্তা কোথায় আগ বাড়িয়ে নেমে যাবে ঢেউ খেলানো মাঠে, তা বোঝার আগেই চোখ বুজে আসবে জারুল আর সোনাঝুরি গাছের ছায়া পড়া বারান্দায় বসে। বেতের চেয়ারে বসে মাছ ধরার জাল বুনবেন কেউ একজন কবে রিটায়ারমেন্টের পর বাড়ি ফিরে গ্রামের নদীতে একদিন মাছ ধরবেন বলে। কোয়ার্টারের পিছনে গরু চড়ে বেড়াবে আর তার পিঠের উপর দিয়ে ঝাপসা টিলার শাড়ির মাথায় কুয়াশা ঘনিয়ে আসবে, আলো জ্বলে উঠবে কালো পাহাড়ের বুকে। ওখানে হয়তো মন্দির আছে কম চেনা কোনো উপদেবী, ওখানে হয়তো বেলাবেলি পুজো দিয়ে সমতলের ছোট্ট গ্রামটিতে নেমে আসে একা পুরোহিত। লাল পোশাকটি খুলে কমলা রঙের সিঁদুরের টিপটি মুছে সে হয়ে যায় নাইট স্কুলের মাসাই। ই দেখো, ই হলো আলিশ খুকি, ই বটে গুপ্ত চিত্তল মাছ। দু একটা ট্রাক ছুটে যায় আলো ছেটিয়ে। ট্রাক ড্রাইভারের নাম রাখোহরি না তমিজ মিয়া, তা এই কোয়ার্টারের অন্ধকার বারান্দায় বসে বসে আমার কোনোদিন জানা হবে না। তবুও আমি চুপ করে বোবা কোয়ার্টারের জাল বোনা দেখব। ডিউটি শেষ করে কোয়ার্টারে ফিরে আসবে কুট্টি মামা বা বকাই মামা। লাল লাল মোটা মুড়ি, কাঁচা লঙ্কার চপ, রাত নামলে আমড়ার চাটনি, আলুর সবজি, এইসা মোটা মোটা রুটি। কাল দেশি মুরগি বানাতে বলবো সুখারামকে, আর ঘি ভাসা আইরির এই ঘন ডাল, কারি পাতা। মায়ের কোল ঘেঁষে ঘুমিয়ে পড়তে পড়তে টের পেলাম বাবা খুব সন্তর্পণে হাতে বাঁধা কালো সুতোটা খুলে দিচ্ছে। আমার ঘুমের চটকা কেটে গেল। অবাক চোখে বাবার দিকে তাকাতেই সে গম্ভীর গলায় বলে উঠল, এই সুতো তাবিজের ভরসায় একবার যদি অভ্যস্ত হয়ে যাস, আর কোনো দিন সেই বাঁধন ছিঁড়ে বেরোতে পারবি না। মনের ভিতরের সাহসটাকে জাগিয়ে তোল কর্ণ, নইলে এই মাদুলি তাবিজও একদিন তোকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, এ আমি বলে দিলুম। হ্যারিকেন জেলে ভোরের ঠান্ডা ঠান্ডা প্রহরে মা শেষ কোচকাজগুলো করে নিচ্ছিল। ট্রেন 9টায়, কাঠুয়া হাওড়া লোকালে ব্যান্ডেল, তারপর সেখান থেকে কোলফিল্ড এক্সপ্রেসে চিত্তরঞ্জন। খুশি খুশি মনে পাশ বালিশটা জড়িয়ে ধরলাম। বাইরের উঠোন লাগোয়া টিনের ঘরটায় ঠুংঠাং শব্দ শুরু হয়েছে। বুঝলাম আমাদের জমির প্রাত্যহিক ঠিকে মুন্সির দল ভোরের ডাউন গাড়িতে চলে এসেছে। নিড়িনি কাস্তে কোদাল নিয়ে তারা মাঠের দিকে চলে গেলে একটা খুব নিচু গলা ভেসে এলো দরজার দিক থেকে। জলধর দাদুর গলা। আসো নাকি? মা প্রথমটায় খেয়াল করতে পারেনি গোছগাছের ব্যস্ততায়। জলধর দাদু দ্বিতীয়বার ডাকতেই সে একেবারে চমকে উঠল। হুটোপাটা করে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে উদ্বেগের গলায় বলে উঠল, কি হয়েছে কাকা? বিছানায় শুয়ে শুয়ে জলধর দাদুর মুখ দেখা যায় না, গলাটা শুনতে পেলাম শুধু। সে বলছে, তোমরা চিত্তরঞ্জনের দিকে যাইতেছ শুনলাম। হ্যাঁ কাকা, ওই ছোটদির মেয়ের বিয়ে হচ্ছে সামনেই, তাই। মা বলল। কিছুক্ষণ চুপ করে রইল জলধর দাদু, তারপর বলল, এ তো যাইতেই হইব, কিন্তু মা ওইদিকে বন জঙ্গলের দিকে কিন্তু ভাইয়েরে যাইতে দিও না। না না, বন জঙ্গলে যাবে কি? দিদির কোয়ার্টারেই তো অনুষ্ঠান, দিব্যি শহুরে জায়গাটা। জলধর দাদু আবার কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর একটু ভয়ে ভয়ে গলায় বলল, মা, বৌমা, এই কথাগুলি আমি কইতাম না, কিন্তু যখন শুনলাম তোমরা বিহার বর্ডারে যাইতাছো, তখন না কইয়া পারলাম না। মা অধৈর্য হয়ে উঠছিল। এবার একটু জোর গলাতেই বলে উঠল, কি হয়েছে বলুন না কাকা। ওইদিকে মানে ওই বর্ডার এলাকাতেই সেদিয়ার দেশের বাড়ি আসছিল, আর আরে দাঁতনির কাছে উৎসর্গ দেওয়া হয়েছিল। দাঁতনি? সে আবার কি?
খাড়াও মা, কইতাছি। অনেকক্ষণ চুপ করে বসে থেকে জলধর দাদু বলতে শুরু করলেন। সেদিয়ার গ্রাম যেইখানে, তার ওই পার থিকাই বিহার শুরু। অগ গ্রাম যেইখানে, এইখানের আদিবাসী কাপালিকেরা একজোড়া দাঁতের পূজা করে। ছোট ছোট পোলা পানিরে ধইরা নিয়ে আইসা গাল কাইটটা ফেলাইয়া রাখে ওই দাঁতের পাটির সামনে। সেদিয়া কইছিল ওই সর্বনাইসা দাঁত নাকি সব রক্ত চুষা খায়। সেদিয়া বাইসা গেছে ওর মায়ের লিগা। এও ছোটখাটো ঝাড়ফুঁক জানতো। এটি বাসাইয়া লইয়া আইছিল সেদিয়ারে। তাও বাঁচল কই, এত দূরেও টাইনা নিল। মা চুপচাপ বসে রইল ভোরের আধো আধো রোদে মুখ দিয়ে। কোলফিল্ড এক্সপ্রেস দুর্গাপুর ছাড়ালেই দুদিকের ভূপ্রকৃতি বদলে যেতে শুরু করে। হাসি খুশি সবুজ সমতল ভূমি এখানে ক্রমশ গুরু গম্ভীর হয়ে ওঠে। এই ভূমি আমার বড় অপরিচিত হয়েও যেন চিরপরিচিত। মায়ের কোল ঘেঁষে বসে শীতের সন্ধ্যায় সাদা কালো টেলিভিশনে দেখা ঝিনঝড়োয়ার দৃশ্য মনে হয় ছোট নাগপুর মালভূমির দক্ষিণা ঢালকে। ওই বুঝি পথের বাঁকে ঝলসে ওঠে ময়ূর বাহনের কালো ঘোড়া, লাল ঘুমটার আড়ালে নথ ঝলসে ওঠা কস্তুরী। মায়ের বিরক্ত গলায় আমার ঘোর কেটে গেল। বাবার মুখও গম্ভীর। গজগজ করতে করতে মা বলছে, বিয়ের 3 দিন আগে থেকে যাওয়ার কি মানে আছে কে জানে বাপু। ওদের তো আর বসত ভিটে নাকি, কেবলসের কোয়ার্টার, ছোট্ট জায়গা, সেখানে 3 দিন আগে থেকে অত্যাচার করলে হয়? বাবার গম্ভীর মুখটা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। গোঁফে তা দিতে দিতে সে বলল, এখন কে যাবে চিত্তরঞ্জন? আগেই নামবো। আমি কিছুই বুঝতে পারছি না। মা অবাক হয়ে বলল, আগে নামবো মানে? ইয়েস মাদাম, আমরা নামবো কুমারডুবি। এই, তুমি মাইথন যাওয়ার মতলব করছো না তো? না তো, মতলব করিনি মোটেও। আমি স্থির প্রাজ্ঞ হয়েই এসেছি বাড়ি থেকে। মা চুপ করে গেল, একেবারে চুপ। এরপর একটা বিস্ফোরণ ঘটবে ভেবেছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম মায়ের চোখ ঝলমল করে উঠেছে। আমাকে জড়িয়ে ধরে সে বলল, আমার বাবাটা পাহাড় দেখবে বলো? আমি বললাম, হ্যাঁ। কুমারডুবি থেকে বিহারি ছুঁচলো মুখো অটোরিকশা করে মাইথনের দিকে ছুটে চললাম। সামনে গলা পর্যন্ত ঘোমটা টেনে বসে আছে দুটি বউ মানুষ, চিবুকে 3 ফোঁটা উল্কি। পিছনের সিটে লাল নীল পলকের গোবদা মুরগি, ছোট্ট ছাগল। ঝাঁঝা রৌদ্রে রুক্ষ প্রান্তর আরও তামাটে কঠিন হয়ে উঠছে ক্রমশ। চওড়া পিচ রাস্তা মিনিট 40 পর একটা অপেক্ষাকৃত জনবহুল বাজার এলাকায় আমাদের নামিয়ে দিল অটো। একটা মন্দির আছে সেখানে, লাল রঙের মন্দির। হাড়িকাঠ লাল হয়ে আছে রক্তে সিঁদুরে। মন্দির চত্বর বাঁ দিকে রেখে একটা পাথুরে রাস্তা ক্রমশ উঠে গিয়েছে পশ্চিমে। সে রাস্তা ধরে কিছুটা গেলে পথের বাঁ পাশে 3 তলা বাড়ি। 1 তলার উচ্চতায় লেখা
মায়ের আশীর্বাদ। বারান্দায় বসে ধুতির কষি আলগা করে প্রবল বেগে হাত পাখা নেড়ে চলেছেন একজন মাঝবয়সী মানুষ। আমাদের দেখে হাত পাখা ফেলে তিনি উঠে দাঁড়ালেন। ধুতির কষি শক্ত করে বেঁধে এগিয়ে এলেন পান অথবা খৈনি খাওয়া বোগড়া বোগড়া দাঁত বার করে। আসুন দাদা, আসুন বৌজি, ঘর লাগবে তো? এই মাছ ভাত পাওয়া যাবে তো? বাবার প্রথম প্রশ্ন। বিনয়ের অবতার হয়ে তিনি জবাব দিলেন, পাওয়া যাবে না মানে? দামোদারের টাটকা রুই, শোল, কালবোস, চিতল সব পাবেন। রাতে একেবারে খাঁটি পাটনাই মোড়ক। তিনতলা ঘর নিলে বন, জলা, ড্যাম একসঙ্গে ভিউ পাবেন। রেজিস্টার করি স্যার? ঘর বুঝে নিতে ওরা তিনজন ঘরে ঢুকে গেলেও আমার চোখ টানল তিনতলার ল্যান্ডিংয়ে কাচের শাসি ছিঁড়ে আসা রোদে দাঁড়ানো কালো ছেলেটা। আমার চেয়ে মাথার কিছুটা উঁচু সে। ফর্সা হাসির পাশে ঠোঁট থেকে পা কান অবধি একটা কাটা দাগ, সরু সরু আঙুল। আমাকে চাপা গলায় সে বলল, বেড়াতে এসেছো? আপনার ছেলে কোথায় গেল? এই তো ছিল এখানে। আমি কিছু বলে ওঠার আগেই হোটেল মালিকের উদ্বিগ্ন গলা শুনতে পেলাম। বাবা বলল, এইখানেই আছে হয়তো কোথাও। পাহাড় দেখলেই ওর আবার মাথা ভেবলে যায়। পাহাড় পাগল আর কি। না না, সে কাজের কথা নয়। কোথায় সে? এখনই দেখুন। কথা বলতে বলতেই তিনি বাইরে বেরিয়ে এলেন। আমাকে লম্বাটে রোদের ফালির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে পাগলের মতো ছুটে এলেন। এসব কি? হ্যাঁ, বাবা মায় হাত চলে এদিক ওদিক কেন? যাও ঘরে যাও। আমাকে হাত ধরে টানতে টানতে ধরে রেখেই তিনি চলে গেলেন বিড় করতে করতে। মা পিছন থেকে চেঁচিয়ে উঠল একবার, আরে ও দাদা, টাকা পয়সার কথা কিছু হলো না তো? ও আমরা লোক চিনি, টাকা মার যাবে না আমার। তবে ছেলে দিদি সামনে রাখুন। বর্ডার এরিয়া, খাদান, সব লোক কি আর ভালো হয়? বাকি কথা শুনতে পাওয়া গেল না। মা কোমরে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, পাগল নাকি? গরমটা কমে আসছিল। এসব অঞ্চল যেমন পাথরের গরমে গরম হয়ে ওঠে, ঠিক তেমনি ঠান্ডাও হয়ে যায় হুট করে। স্নান সেরে এলে মা আমাকে চুলের মাঝখানে সিঁথি কেটে দিয়ে বাবার পাশে বসিয়ে রেখে গেল। এরপর মায়ের স্নান, সবশেষে বাবার। পশ্চিমে লম্বা লম্বা আলকাতরা মাখানো কালো শিক দেওয়া জানালা। মাঝখানে শিকে নাক ঠেকিয়ে দাঁড়ালে দূরে দামোদরের জলে অগণিত আলোর বুদবুদ ফুটে ওঠে। পাহাড়ের বাঁকে উড়ে যায় ঝাপসা শঙ্খচিল। আমার মন খারাপ হয়। এ আমার প্রবাস। এখানে আমি চিরকাল মাথা আঁচড়ে স্কুলের বই শিখে তুলে থেকে যেতে পারবো না। আমাকে বাড়ি ফিরে যেতে হবে আজ, কাল বা পরশু। কতক্ষণ দাঁড়িয়েছিলাম কি জানি। মায়ের গলায় সম্বিত ফিরল। হ্যাঁ রে, তোর বাবা কোথায়? আমি বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ দরজা খুলে বাবা ঘরে এলো। লুঙ্গি, খালি গা, জ্বলন্ত চারমিনার সিগারেট। আমার দিকে একবার আর চোখে দেখে নিয়ে সে মাকে বলল, মোটামুটি 3টে তলাই চক্কর মেরে এলাম, বুঝলে? আমরা ছাড়া আর কোনো বোর্ডার নেই বোধহয় গোটা হোটেলে। ড্যামের দিক থেকে একটা রুক্ষ হাওয়া হঠাৎ ঘরের মধ্যে ছুটে এলো। বেশ গরম শুকনো হাওয়া। তবুও মায়ের দুহাতে পিঠে পদ্মকাঁটা গজিয়ে উঠল। ফিসফিস করে মা বলল, কি করবে? অন্য হোটেলে যাবে? বাবা চিন্তিত গলায় বলল, আর তো পাওয়া যাবে না এখন। 3টে বাজতে চললো প্রায়। আর আছেই তো সাকল্যে 2 কি 3টে হোটেল। ও ছাড়, এই গরমে তো আর সিজন নয়, তাই হয়তো ফাঁকা। চলো চলো, খেয়ে আসি।
একটু গড়াতে হবে ফিরে, বুঝলে? খাবার টেবিলে খুব চুপচাপ একটি ছেলে আমাদের খাবার সাজিয়ে দিচ্ছিল। ডাল, বেগুনি, আলু কুমড়ো ভাজা। বাবা 2 গ্রাস ভাত মুখে দিয়ে হাঁক পাড়ল। ও ছেলে, এ দুটো টস টসে দেখে কাঁচা লঙ্কা দিয়ে যাও তো বাপ। ছেলেটা লঙ্কা দিয়ে চলে গেল। আমার মাছের কাঁটা খুব মন দিয়ে বেছে দিচ্ছে মা। এমন সময় সে হোটেল মালিক আবার এলেন। খুব ইতস্তত করে তিনি বললেন, রান্না ঠিক আছে তো রানা? পেঁয়াজের একটা বড় টুকরো একেবারে মুখে পুড়ে দিয়ে বাবা বলল, হ্যাঁ, সে তো একেবারে ঠিক আছে দাদা, তবে আমরা হলাম গিয়ে একেবারে খাস নোয়াখালী বাঙাল, বুঝলেন কি না? সে আগে বলতে হয়, দুপুরের রান্না তো আগেই হয়ে যায়। রাতে একবার চম্পারানি মুরগি খাওয়াবো, ঝাল একেবারে কান নাক দিয়ে বেরোবে। ভদ্রলোক চলে যাচ্ছিলেন, আবার কি একটা মনে করে যেন ফিরে এলেন। খুব ইতস্তত করে বললেন, একটা কথা ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনার পেমেন্টটা তো হ্যাঁ এখনই দিচ্ছি। আরে সে কথা নয়, দেখুন লুকোচাপা করে লাভ নেই, সঙ্গে বাচ্চা আছে বলেই বলছি। দেখছেন না পুরো হোটেল কেমন ফাঁকা। বাবার জীবনও বন্ধ হয়ে গেল। মায়ের হাতে কাঁটা ছাড়ানো মাছ আমার খোলা মুখ আর পাতের মাঝপথে এসে হাওয়ায় ঝুলছে। এ বাড়িটায় একটা ছেলে ঘোরে, অনেকে দেখে অনেকে দেখে না। বাঙাল কাটা, রোগা লম্বা ছেলে, বাচ্চাদের খুব টানেও। আপনাদেরও বারণই করতাম চেক ইন করতে। বোঝা যাচ্ছে বহু দূর থেকে আসছেন, আর কল্যাণেশ্বরী ছাড়া অন্য কোথাও হোটেল বিশেষ পাবেন আরে না। মশাই, আশ্চর্য লোক তো আপনি। এই ভর বিকেলে আপনার মনে পড়লো এটা? আগে জানলে আমরা বেরিয়ে যেতাম। হিন্দুস্তান কেবলসে আমার দিদির কোয়ার্টার রয়েছে। আর আপনি কি না এ আমি কি করে জানবো দিদি, আপনিই বলুন। মানে মা কোনো উত্তর না দিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। তারপর আমাকে টানতে টানতে একেবারে 3 তলার ঘরে গিয়ে হাজির হলো। মিনিট 10 পরে বাবা ঘরে এলে মা ফেটে পড়ল। তোমার সব কিছুই অলক্ষণে। বিয়েতে যাওয়ার নাম করে এই ভূতের আঁকড়ায় এনে তুললে। তারপরে এমন ভেজা বিড়ালটি সেজে আছো যেন কিছুই হয়নি। বাবা দাঁত খুঁটতে খুঁটতে বলল, এই এমন করো না তো, যত সব আজকে ওই জিনিস নিয়ে চিন্তা করে মরছো। আরে যত ভূতেদেরই ভূতে ধরে, আর কতবার বলবো। বাবার ভাত ঘুমের মধ্যে আমরা মা বেটা হাত ধরাধরি করে ড্যামের দিকে এগিয়ে যাই। হিসেবি মহাজনের চোখের মতো দিগন্ত থেকে পাহাড় চশমার উপর দিয়ে তাকায় সূর্য। সজনী আসিছে নামিয়া তরু ছায়া তলে, সন্ধ্যা সোপানবাহী ধরণীর কোলে। কিছু দূর যাওয়ার পর বুঝলাম এই পাহাড় বন পার হয়ে বাঁধের কাছে পৌঁছানোর আগেই সূর্য ডুবে যাবে। পাহাড়ি জানোয়ারের ভয় তো আছেই, ছিনতাই টিনতাই হওয়াও অসম্ভব নয়। মা বলল, ফিরে চল বাবা কর্ণ, ফিরে চল ফিরে চল, কাল সকালে একেবারে যাব। আমি এর আগে পাহাড় দেখিনি। ক্লাস 4-এ এভারেস্ট জয় পড়েছি, তবে এ পাহাড় ওই গল্পের মতো নয়। ফিরতি পথে কড়া ধূপের গন্ধ পেলাম। মন্দিরে বোধহয় সন্ধ্যারতি হচ্ছে। কাঁসর ঘণ্টা বাজছে, জয় মা রব। কোলাহল শোনা যায় মানুষের। কিন্তু সামনে একটা বিরাট পাথরের প্রাচীর মনুষ্য সমাগম আড়াল করে দাঁড়িয়ে আছে। সামনের বাঁকটা দিয়ে ডান দিকে ঘুরলে আবার মানুষের অস্তিত্ব চোখে পড়বে। আমি পাহাড়ের চূড়াগুলোতে বরফ খুঁজে চলেছি।
কিন্তু সন্ধ্যায় আবরণ পার করে উস্কো কুস্কো চুলের মতো গাছপালার মুড়ো আর কালো পাথরের রেখা ছাড়া কিছু চোখে পড়ছে না। হঠাৎ বাঁ দিকের বনের অনেক গভীরে যেন আগুন জ্বলছে বলে মনে হলো। দাউ দাউ আগুন নয়, ধিকি ধিকি আগুন। দাদুর নবপল্লীর বাড়িতে গভীর রাতে ঘুম ভেঙে গেলে উবের গঙ্গার ঘাটে এমন আধ নেভা ঝিমঝিমে আগুন দেখা যেত। চণ্ডালের ঘাম ভেজা দেহ চকচক করে উঠত চিতার পাশে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি আবার ঘুমিয়ে পড়তাম। এমন আগুন তাই খুব স্বাভাবিক মনে হলো। মায়ের হাত ধরে হোটেলের ঘরে পৌঁছে দেখলাম বাবা নীল ফুল তোলা সাদা একটা কাপে চা খাচ্ছে ফুলো ফুলো গালে। বাই বাই করে ফ্যান ঘুরছে মাথার উপর। গরম শীত, পাথর ঠান্ডা হয়ে আসছে। দামোদরের জল থেকে ভিজে হাওয়া শিলা প্রাকার পার হয়ে উড়ে আসছে। আমার হাত ছেড়ে মা বলল, বলি কাল সকালেও কি ভোঁস ভোঁস করে ঘুমোবে নাকি গতরটা নড়ি একটু যাবে বাঁধের দিকে? বাবা ফস করে একটা 4 মিনার ধরিয়ে জড়ানো গলায় বলল, এত ঘুম পাচ্ছে কেন বলো তো? সুগারটা বাড়েনি তো? বুঝতে পারছি না, কিন্তু একবেলার মধ্যে বাড়বে কি? বিকেলেও তো ঠিক ছিলাম। ছোট বয়স তো এটা হচ্ছে। মা একটা বড়সড় হাই তুলে বলল, সেই ফার্স্ট ট্রেন ধরেছি, এতটা জার্নি ঘুম পাবে না। একটু শুয়ে নি, 9টার আগে ডিনার দেবে বলে মনে হয় না। বাবার হাতের সিগারেটটা পুড়ছে। ফ্যানের শোঁ শোঁ শব্দের ওপারে ঝিঁঝির ডাক শব্দ শুনতে পাচ্ছি। ঢোল বাজিয়ে বেহারি কীর্তনের আসর বসিয়েছে কারা যেন। বাবা শুয়ে পড়েছে কাত হয়ে বিছানার অন্য প্রান্তে। ঘরের আলো নিভে গেছে বা হয়তো জ্বালানোই ছিল না। আমি তবে ক্লান্ত হইনি। সবাই ঘুমিয়ে পড়ে রে, আমি খেলার কাউকে পাই না। দরজার দিক থেকে কথাগুলো ভেসে এসেছে। পাল্লা দুটো হাট করে খোলা। গাল কাটা ছেলেটাকে ল্যান্ডিংয়ের টিমটিমে হলুদ আলোতে আরও রোগা দেখাচ্ছে এখন। আমি কি বলবো বুঝতে না পেরে বোকার মতো হাসলাম। ছেলেটা ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রইল। বাবার নাক ডাকছে। জলাধারের দিক থেকে ভেসে আসা হাওয়াটা এখন বেশ ঠান্ডা লাগছে। ছেলেটা এবার আরো নিচু গলায় বলল, ওইদিকে লুকোচুরি খেলি আমরা, যাবি? আমি হেসে বললাম, রাতে লুকোচুরি কে খেলে? আমরা খেলি তো, রোজ নয়, বড় চাঁদ উঠলে খেলি। বনের ভিতরে দেখলি না আগুন জ্বলছে? ওখানে। বনের আগুন তুইও দেখেছিস? কিন্তু তখন তো তোকে দেখলাম না। কোথায় ছিলি তুই? বাবা, তোর মা যা রাগি রাগি দেখতে, দেখলেই মনে হয় দেবতার গ্রাস মুখস্থ ধরবে। আমি উঠে এলাম ওর কাছে। খুব দূরেও নয়, সেই আগুন জ্বলা বনের জায়গাটা। হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকের প্রথম পাথুরে বাঁকটা ঘুরলেই বললাম, তাড়াতাড়ি আসবি তো? মা যদি দেখে রাত করে বনে জঙ্গলে ঘুরছি, পিঠ ফাটিয়ে দেবে। ছেলেটা একতলার নিশুতি বারান্দায় এসে দু কানে হাত দিল হঠাৎ। মন্দিরের দিক থেকে তখনও 2-1 বার ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। কানে হাত দিয়ে
ছেলেটা বিরক্ত গলায় বলে উঠল, সারা দিন রাতেই ঢং ঢং আর ভালো লাগে না, তাড়াতাড়ি চল তো। টুকরো টাকরা বৈদ্যুতিক আলোর ক্ষুদ্র সাম্রাজ্য বাঁ দিকের বাঁকটা ঘুরতেই হারিয়ে গেল অন্ধকারে। এখন পূব আকাশে এক থালা নলেন গুড়ের পায়েসের মতো চাঁদ শুধু। বনভূমির লালচে কালো আলো ছায়া পড়েছে পাথুরে জমির উপরে। আগুনের সমান্তরালে পৌঁছে ছেলেটা পথের ঢাল বেয়ে শাল আর ক্যাঁদ গাছের গুড়িগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সে হাত তুলিয়ে আমাকে ডাকলো, আয় আয়। কিন্তু অন্য খেলুড়েদের আমি এখনো দেখতে পাইনি। মনের মধ্যে বারবার ভেসে উঠছে মায়ের রাগী মুখ, বাবার উদ্বেগ। হোটেল মালিকের কথাগুলো মনে পড়ে গেল। এই গলা কাটা ছেলেটাকে কেউ দেখতে পায়, আর কেউ কেউ পায় না। উফ, দেরি করিস না, কেউ দেখে ফেললে খেলাটাই ভেস্তে যাবে। আমি ঢাল বেয়ে নেমে গেলাম। বৃক্ষ প্রাচীর পার করে বনভূমিতে ঢুকতেই টের পেলাম এখানে গ্রীষ্মকাল নেই। অসম্ভব ঠান্ডা এ ভূমি। স্যাঁতস্যাঁতে জলো ভারী বাতাস, নিচু ডুমুর গাছের ডালগুলো ভিজে ভিজে। আগুনের দিশায় হেঁটে চললাম। সামনে রোগা ছেলেটা এখন আগুন আড়াল করে হেঁটে চলেছে আরও শীর্ণ হয়ে। ক্রমশ একটা লম্বাটে কালো রেখার মতো হয়ে যাচ্ছে সে। একটা শিশু গাছের গুড়ি পার হতেই হঠাৎ করে বনভূমির কঠিন নিরেট নৈশব্দ উপভোগ করলাম আমি। একটা চ্যাটালো কালো পাথরের সামনে আমি একা দাঁড়িয়ে আছি। একা এই জন্য বললাম কারণ যে লাল ধুতি পরা রোগা লোকটা এখানে উপস্থিত আছে সে পাথরটা ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। পাথরটা বেশ খানিকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে, আর সেটার মাঝামাঝি জায়গায় রয়েছে একটা অদ্ভুত জিনিস, এক পাটি দাঁত। সাদা বা পাটকিলে পাথর দিয়ে তৈরি এক পাটি দাঁত। বড় মানুষের দাঁত যে আকৃতির হয় এটা তার চেয়ে বেশ কয়েক গুণ বড়। চতুর্দিকে ছড়িয়ে আছে বুনো ফুল আর জবা, সিঁদুরে মাখামাখি। ছেলেটাকে কোথাও দেখতে পেলাম না। আর পিছন ফিরে তাকালাম। ফেরার পথটা আগুনের আলোক রেখার বাইরে অন্ধকার হয়ে আছে। আমি বুঝতে পারছি ছেলেটা কোনো এক কারণে মিথ্যে বলে আমাকে এখানে নিয়ে এসেছে। ফিরতি পথ ঘন অন্ধকারে ঢাকা। ছেলেটাকে ছাড়া সে পথে ফিরতে পারবো না আমি জঙ্গলে জমি পার হয়ে। ঘুমন্ত লোকটার কাছে গিয়ে তাকে খুব নিচু গলায় ডাকলাম আমি। প্রথমে স্বর বেরোলো না গলা দিয়ে, জিভটাও শুকিয়ে গেছে। পরের বার গলা খাঁকারি দিয়ে তাকে ডাকবো। তার আগেই লোকটা লাল টকটকে চোখ মেলে তাকালো। হলদেটে চোখের জমিনে আগুন শিখার আলো পড়ে আরো লাল হয়ে উঠেছে যেন। এবার যে আমি ভয় পেয়েছি তা বেশ বুঝতে পারছি। চড়চড় শব্দ তুলে উড়তে থাকা কাঠের শব্দ উপচে লোকটা ভয়ঙ্কর মোটা গলায় বলে উঠল, কন রে তো? উত্তর দিতে গিয়ে আমার গলা কেঁপে গেল। খুব হাত পা নেড়ে কথা বলে বোঝাতে চাইলাম যে আমি খুব স্বাভাবিক সুরেই উত্তর দিচ্ছি। আমি বাবা মার সঙ্গে বেড়াতে এসেছি। ওই যে বাড়িটা আছে না, মায়ের আশীর্বাদ, ওখান থেকে একটা ছেলে লুকোচুরি খেলবে বলে আমাকে ডেকে নিয়ে এলো। এখনও নিজেই লুকিয়ে বসে আছে।
লোকটা বন কাঁপিয়ে হেসে উঠল, ঘড়ঘড়ে গলায় বলল, हाँ हाँ वो बारी माँ का शेष ठीक जगह पे आए हो बछुआ यही खेला होवे यही खेला होवे आंख माचोली खनिक यहाँ तो बछुआ। আমাকে কাছে টেনে নিয়ে খুব মন দিয়ে দেখছিল লোকটা। আমার মুখ, গলা, পা, কানের লতি সব। বেশ কিছুক্ষণ আমাকে দেখে সে যেন ভারী খুশি হলো। তারপর বলল, यहीं बैठो राजा, हम जरा घूम के आते हैं, फिर बढ़िया खेला होवे आंख माचोली। ठीक है, ये लो गुड़ खाओ, ना जाइयो कहीं, ठीक है। আমি মন্ত্রচালিতের মতো গুড়ের টুকরো মুখে দিলাম। নোনতা নোনতা বালি বালি স্বাদ, উগ্র কর্পূরের গন্ধ। লোকটা আমাকে স্থির চোখ মেলে দেখছিল। এই গুড়ের স্বাদ তত ভালো নয়। জলধর দাদু শীত এলে খেজুর গাছের নিচে বসে রস জল দেয়, চিটে পাটালি বানায়, সে ঢের বেশি সরেস। তবে তাতে কর্পূরের গন্ধটা থাকে না। কিছুক্ষণ গুড়ের তক্তিটা চষার পর মনে হলো এতক্ষণে ক্লান্তি আমাকেও পেয়ে বসেছে বাবা মায়ের মতো। বনের গাছপালার শক্ত বাঁধুনি আমার চোখের সামনে ঝলঝলে ঢিলে ঢালা হয়ে পড়ছে ক্রমশ। ছোট্ট দুটো হাই উঠল আমার। এমন ঘুম পেলে মা আমাকে ঝিঙের তরকারি আর রুটি খেতে দেয় না, দুধ রুটি খাইয়ে দেয় কচলে নরম করে দিয়ে। নুন ছাড়া বেশি চিনি দেওয়া দুধ রুটি খেতে খেতে আমি ঘুমন্ত পুরীর গল্প শুনি বড় মামার চিংড়ি ভাজা নিয়ে ঠাকুর ঘরের ভাঁড়ারে ঘুমিয়ে পড়ার গল্প। কিন্তু এখন তো মা নেই, গল্প নেই। রোগা লোকটা আমার কাঁধে ধরে বসিয়ে দিল পাথরটার গায়ে ঠেস দিয়ে। খুব নরম গলায় সে বলল সাপের মতো, हम दामोदर बाबा से जल लिए आसी बाबुआ, तुम सो जाओ, वो देखो चंदा मामा भी देख रहा है ना। सो जा रे नंदलाला, सो जा रे राजकुमार। आ गया बुरमरानी गए। একটা চিৎকার হঠাৎ ছিটকে বেরোলো লোকটার গলা থেকে। আমার চোখটা হঠাৎ প্রায় নিমিলিত অবস্থা থেকে অনেকটা খুলে গেল। লোকটা কপাল চেপে ধরে বসে পড়েছে পাথুরে মাটির উপরে, আর আমার ফিরতি পথ ধরে ছুটে আসছে ধুতি পরা হোটেলের মালিক। তার হাতে একটা ধোঁয়াটে পাথর। আমার চোখ বুজে এলো সম্পূর্ণ। দ্রুত শক্ত হাত আমাকে তুলে নিল, বুঝতে পারলাম। প্রবল শ্বাসের শব্দ, হৃদকম্পনের শব্দ। আমাকে নিয়ে ছুটছে সে। অর্ধসুপ্ত চাঁদের চোখ বারবার ঠেকে দিচ্ছে বনের গাছপালার ছাউনি। আলো ছায়ার বাড়া কমায়। আমি সে ছায়াবাজি বুঝতে পারছি বন্ধ চোখেই। পিছন দিক থেকে একটা ভয়ঙ্কর গলা বন কাঁপিয়ে চিৎকার করে চলেছে, दत्नी माई की निवाला छीन ले को, माई खाई जाएगी तो हाँ, खाई जाएगी तो हाँ। আমি ছুটন্ত দেহটার গায়ে ঘুমিয়ে পড়লাম। তেতলায় আধা বেহুশ আধা জাগরুক অবস্থার মধ্যে হোটেল মালিকের
বিশ্রস্ত কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সঙ্গে বাবার ঘন ঘন শ্বাস, মায়ের ফোঁপানি। হোটেলের লোকটা বলছিল ছেঁড়া ছেঁড়া কিছু কথা। হোটেলের রাঁধুনি ছেলেটা দেখতে না পেলে আজ কি হতো? এভাবে কেউ দরজা খুলে নিশ্চিন্তে ঘুমোয়? গাল কাটা ছেলেটার কথা আপনাদের দুপুরেই তো বললাম। ও নিজেও তো ওই ডাটনির কাপালিকদের হাতে প্রাণ দিয়েছিল। গাল কেটে ফেলে রেখে গেছিল ওই দাঁতের উপর। সারা রাত রক্ত চুইয়ে চুইয়ে। তারপর থেকে ছোট ছেলে দেখলেই টেনে নিয়ে যায় ওই ডাটনির থানে। বাবা এবার জোর গলায় বলে উঠল, কিন্তু ছেলেটা এই বাড়িতে কি করছে? ওর বাড়ি ছেড়ে আর কোথায় যাবে ও? ও যে আমার ছেলে। ওকে টেনে নিয়ে গেছিল ওরা। গাল কেটে। আপনি চুপ করুন তো এবার। আমরা কাল সকালেই বেরিয়ে যাব। আপনি তাড়াতাড়ি আমাদের হিসেবটা মিটিয়ে বিলটা দিয়ে যান। আমরা পরের দিন সকালেই মাসির কোয়ার্টারে চলে গিয়েছিলাম। আগামী 4টি দিন ধুম জ্বর, তেতো স্বাদ আর ওষুধ খেয়ে বিয়ে বাড়ি কাটলো আমার। আমি আজও ওই হোটেল মালিক মানুষটির কাছে নিজের ঋণ অনুভব করতে পারি। মা যতই লোকটির উপর রেগে থাকুক, সে না থাকলে আজ হয়তো আমিও একটা সূক্ষ্ম ছায়াদেহ আর কাটা গাল নিয়ে ঘুরে বেড়াতাম বনে পাহাড়ে। টেনে নিয়ে আসতাম আমারই বয়সী আরেকটি কিশোরকে।